আজ পরিবেশ ও মানব জনসমষ্টি সম্পর্কে আমরা জানব। ল্যাটিন শব্দ পপুলাস কথাটি থেকে পপুলেশন শব্দটি এসেছে। পপুলাস কথার অর্থ হল জনগোষ্ঠী, তবে পপুলেশন কথার ব্যাপ্তি অনেকখানি। বাস্তুবিদ্যার স্থানিক ভিত্তিতে যে কোনো প্রজাতির জীবগোষ্ঠীকে পপুলেশন ধরা হয়। মানুষ সহ যে কোনো প্রজাতিভুক্ত জীবের পপুলেশন বৃদ্ধি ও হ্রাসের ওপর বাস্তুতন্ত্রের অনেক চরিত্রের পরিবর্তন ঘটে। আচ্ছা, পপুলেশন কাকে বলছে? বিশেষ কোনো ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীকে পপুলেশন বলে। সুতরাং কোনো বিশেষ বাস্তুতন্ত্রের বা বাসস্থানের কোনো প্রজাতিভুক্ত সমস্ত জীবের সমাহার হল পপুলেশন বা জনসংখ্যা। পপুলেশনের উল্লেখযোগ্য কতগুলি বৈশিষ্ট্য আমরা আলোচনা করব এখন। সেটা হচ্ছে পপুলেশন ঘনত্ব। কোনো ভৌগোলিক অঞ্চলের একক ক্ষেত্রে বা আয়তনে যে পরিমাণে বা সংখ্যায় কোনো প্রজাতির জীব বাস করে তাকে পপুলেশন বা ঘনত্ব বলে। পপুলেশন ঘনত্ব বলে। যেমন কোনো বনাঞ্চলে প্রতি বর্গ কিমিতে কত হরিণ বা বাঘ আছে, প্রতি একর জমিতে কতগুলি আম গাছ আছে, এগুলো হচ্ছে পপুলেশন ঘনত্বের মধ্যে পড়ে। এরপর আমরা পড়ব জন্মহার বা ন্যাটালিটি। পপুলেশন প্রজাতির সদস্যরা যে হারে সন্তান সন্ততি জন্ম দেয় তাকে বলে ন্যাটালিটি। ন্যাটালিটির সংজ্ঞায় বলা হয় একক সময়ে জননের মাধ্যমে যে সংখ্যায় নতুন সদস্য পপুলেশনে যুক্ত হয় তাকে ন্যাটালিটি। জন্মহার একটা সূত্রের মাধ্যমে প্রকাশিত হয়, সেটা হচ্ছে N = স্মল n D বাই স্মল t। এখানে N হচ্ছে জন্মহার, স্মল n এবং D হচ্ছে নবজাতকের মোট সংখ্যা, আর স্মল t হচ্ছে সময়। এরপর হচ্ছে জন্মহারের মতো মৃত্যুহারও একটা সূত্রের মাধ্যমেই প্রকাশ করা হয়। একক সময়ে কোনো পপুলেশনে যে সংখ্যায় জীবের মৃত্যু ঘটে তাকে মর্টালিটি বা মৃত্যুহার বলে। জন্মহার যেমন পপুলেশনের বৃদ্ধি আনে, মৃত্যুহার তেমনি পপুলেশনের আয়তন কমায়। সুতরাং নিম্নরূপ সূত্র কি, যে M = স্মল m D বাই স্মল t। লিঙ্গ অনুপাত। যেহেতু স্ত্রী সদস্যরা সন্তান ধারণ করে, সে কারণে পপুলেশনে এদের সংখ্যা গুরুত্বপূর্ণ। প্রতি 1000 জন পুরুষ সদস্য পিছু স্ত্রী সদস্যের সংখ্যা হিসেব করা হয়। এক্ষেত্রে সক্রিয় যৌন জীবন ধারণকারী 15 থেকে 45 বছর স্ত্রীলোকদের আনুপাতিক সংখ্যা প্রকৃত ভূমিকা পালন করে। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ: মৃত্যুর হার কম, চিকিৎসা উন্নতির জন্য গড় আয়ুষ্কাল বৃদ্ধি, কৃষির উন্নতির জন্য পর্যাপ্ত খাদ্যশস্য উৎপাদন ও দুর্ভিক্ষজনিত মহামারী না হওয়া, কলেরা, বসন্ত ইত্যাদি মহামারী ঘটানো রোগগুলির টিকা আবিষ্কৃত হওয়ায় এসব রোগে মৃত্যু হয় না, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির জন্য মানুষ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা সম্পর্কে আগাম আভাস পাওয়ার ফলে নিশ্চিত মৃত্যুহার থেকে রক্ষা পায়। আচ্ছা, এবার হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা, প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার এবং হ্রাস। বর্তমানে জনসংখ্যা যে হারে বেড়ে চলেছে তার প্রভাব মারাত্মক। ক্রমবর্ধমান জনসংখ্যার প্রধান কয়েকটি সমস্যা, তার মধ্যে প্রথম হচ্ছে প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার এবং হ্রাস। বেশিরভাগ প্রাকৃতিক সম্পদ যেমন বনজ সম্পদ, জলজ সম্পদ, খোলা মাঠ, পশু চারণভূমি, কৃষিক্ষেত্র ইত্যাদি ক্রমশ হ্রাস পাচ্ছে। জনবসতি বেড়ে যাওয়ার ফলে বন কেটে সেখানে শিল্প স্থাপন করা হচ্ছে। কৃষিভূমিতে আবাসস্থল গড়ে উঠেছে। বিভিন্ন জলজ সম্পদ যেমন মাছ, কাঁকড়া, মুক্তা, ঝিনুক ও অন্যান্য প্রাণীর সংখ্যা ব্যাপক হারে কমে যাচ্ছে। পশুর চারণভূমিকে গৃহ নির্মাণের কাজে লাগানো হচ্ছে। 2 হচ্ছে অরণ্য ধ্বংস এবং বাস্তুতন্ত্রের ক্ষয়। গৃহ নির্মাণ, কলকারখানা নির্মাণ, কাঠ সংগ্রহ ইত্যাদি কারণে যথেচ্ছভাবে অরণ্য
ধ্বংস করা হচ্ছে। ফলে পশু পাখিদের আবাসস্থল নষ্ট হচ্ছে এবং বন্যপ্রাণীদের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। সুন্দরবনে বাঘের সংখ্যা কমে যাওয়ায় প্রাকৃতিক খাদ্য শৃঙ্খল বিঘ্নিত হচ্ছে। এখানে গাছের অভাবে পরিবেশের অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে এবং দূষিত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। ফলে অরণ্য ধ্বংস করা, জলচর প্রাণীদের সংখ্যা হ্রাস ইত্যাদি কারণে প্রকৃতির বাস্তুতন্ত্রে কিন্তু ক্ষয় হচ্ছে, যা প্রভাব সমস্ত জীবজগতের উপর পড়ছে। কৃষিভূমির বা কৃষি জমির হ্রাস, জনসংখ্যার ব্যাপক হারে বাড়ার জন্য মানুষের আবাসস্থলের অভাব দেখা দিচ্ছে। ফলে কৃষি জমির ওপর আবাসস্থল, কলকারখানা ইত্যাদি গড়ে উঠছে। এর ফলে খাদ্য উৎপাদন ব্যাহত হচ্ছে, যার প্রভাব খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি, খাদ্যের সরবরাহ কমে যাওয়া ইত্যাদি। মিষ্টি জলের অভাব, মানুষের গৃহ নির্মাণের প্রয়োজনে বিভিন্ন পুকুর, ডোবা, খাল ইত্যাদি ভরাট করা হচ্ছে। ওইসব স্থানে প্রমোটাররা বিরাট অট্টালিকা বানাচ্ছে, কিন্তু এর কুফল হলো মিষ্টি জলের পরিমাণ হ্রাস ও জলজ প্রাণীদের বিলুপ্তি। বায়ু এবং জল দূষণ, জনসংখ্যা বৃদ্ধি বায়ু ও জলকে দূষিত করছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে কলকারখানার সংখ্যা, গাড়ির সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। ফলে কলকারখানার পরিত্যক্ত ধোঁয়া, গাড়ির থেকে নির্গত ধোঁয়া বাতাসে কার্বন কণার পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। ফলে সৃষ্টি হচ্ছে হাঁপানি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যালার্জি ঘটিত রোগ। কলকারখানার বজ্র যেমন ক্লোরিন, কস্টিক সোডা, ফেনল, সায়ানাইড, অ্যামোনিয়া, সীসা প্রভৃতি রাসায়নিক পদার্থ জলে মিশে জলকে দূষিত করছে। কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার, কীটনাশক ইত্যাদি বৃষ্টির জলে ধৌত হয়ে পুকুর ও নদীতে মিশে জলকে দূষিত করছে। দূষিত জল থেকে কলেরা, টাইফয়েড, আমাশা, উদারময় ইত্যাদি রোগ সৃষ্টি হচ্ছে। জল দূষণের ফলে আরও একটি বড় কারণ হলো আর্সেনিক দূষণ। আর্সেনিক মিশ্রিত জল পান করলে বিভিন্ন রকমের চর্মরোগ হতে দেখা যায়। বায়ুমণ্ডলের পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন, জনসংখ্যার আধিক্য পরোক্ষভাবে বায়ুমণ্ডলের উপর এসে পড়ে। বায়ুমণ্ডলে নানা রকম পরিবর্তন লক্ষ্য করা যায়। গ্রিনহাউস গ্যাসগুলির বৃদ্ধির ফলে সারা পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। 1850 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে যেখানে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা 0.5 ডিগ্রি বেড়েছিল, সেখানে 1900 থেকে 2000 খ্রিস্টাব্দের মধ্যে বেড়েছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। সারা পৃথিবী জুড়ে উষ্ণতার এই ক্রমবর্ধমান অবস্থানকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন গ্লোবাল ওয়ার্মিং। জলাভূমি ধ্বংস, জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলে। জনসংখ্যার হ্রাস বৃদ্ধির সঙ্গে আবাসস্থল নির্মাণের জন্য সমস্ত জলাভূমি বুঝিয়ে সেখানে বহুতল বাড়ি নির্মাণ করা হচ্ছে। এর ফলে পরিবেশগত কুফল দেখা দিয়েছে। খাদ্য সংকট কি না, কৃষি জমির পরিমাণ হ্রাস পাওয়ার ফলে ফসল উৎপাদনের হার ব্যাপকভাবে কমে যাচ্ছে। ফলে খাদ্য সমস্যা সৃষ্টি হয়েছে। উপযুক্ত খাদ্যের অভাবে শিশুদের অপুষ্টিজনিত রোগ দেখা দিচ্ছে। পরিবেশ এবং মানব স্বাস্থ্য, মানব স্বাস্থ্যের ওপর পরিবেশের প্রভাব অনস্বীকার্য। পরিবেশ দূষিত হলে তার প্রভাব মানব স্বাস্থ্যের ওপর এসে পড়ে। যেমন বায়ু দূষণ থেকে হাঁপানি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া ইত্যাদি রোগ সৃষ্টি হয়, তেমন জল দূষণের ফলে কলেরা, টাইফয়েড, আমাশা প্রভৃতি রোগ বৃদ্ধি পায়। পরিবেশগত অধিবীজ থেকে ক্যান্সারও হতে পারে। আচ্ছা, এখন আমরা আলোচনা করব অ্যাজমা বা হাঁপানি। বায়ুতে মিশে থাকা ধুলো, বালি, ছত্রাক, ঝুল, ধোঁয়া, পরাগরেণু, ধূমপানের ধোঁয়া ইত্যাদি বায়ুদূষক মানবদেহে প্রবেশ করলে এক ধরনের শ্বাসকষ্ট হয়, যাকে হাঁপানি বা অ্যাজমা বলে। মনুষ্যসৃষ্ট বিভিন্ন রাসায়নিক পদার্থ থেকে মানবদেহে অ্যাজমা হতে পারে। এই রোগে ফুসফুসের সূক্ষ্ম বায়ুনালীগুলি প্রদাহ হয়, তরল মিউকাসে নালীগুলি বন্ধ হয়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয়। এই রোগে রোগীর খুব কষ্ট হয়, শুয়ে থাকতে পারে না, মাথা নিচু করে হাঁপাতে থাকে, বুকের মধ্যে সাঁই সাঁই আওয়াজ হতে থাকে, ইনহেলার নিলে কষ্ট লাঘব হয়। ব্রঙ্কাইটিস, এটি ফুসফুসের বায়ু চলাচল, নালীর প্রদাহ। ফুসফুস মধ্যস্থ ব্রঙ্কাস ও ব্রঙ্কিওল এই রোগে আক্রান্ত হয়। ধোঁয়া, রাসায়নিক বস্তু ইত্যাদি বায়ুথলিতে প্রবেশ করলে, ঠান্ডা লাগলে এই রোগ হয়।
ঝালাই কর্মী, দমকল কর্মী, কয়লার খনিতে কর্মরত এবং ধূমপায়ীদের এই রোগে আক্রান্ত হতে দেখা যায়। এই রোগে জ্বরসহ বুকে ব্যথা হয়, বুকের মধ্যে ঘর ঘর বা সাঁই সাঁই আওয়াজ শোনা যায়। এই রোগ সারানোর জন্য অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট আবশ্যক। ক্যান্সার। ক্যান্সার শব্দটি হলো ল্যাটিন শব্দ ক্যানক্রাম থেকে উদ্ভব হয়েছে। ইংরেজি থেকে কার্সিনোমা বলে। যে পদার্থ থেকে ক্যান্সার সৃষ্টি হয় তাকে কার্সিনোজেন বলে। বিনাইন টিউমার যখন ম্যালিগন্যান্ট হয়ে যায় তখন ক্যান্সারের সূচনা হয়। পরিবেশগত অধিবিশ্বের সঙ্গে ক্যান্সারের যোগসূত্র স্থাপিত হয়েছে। কীটনাশক, আগাছানাশক, তেজস্ক্রিয় পদার্থ মানব শরীরে ক্যান্সার ঘটাতে পারে। ধূমপায়ীদের ফুসফুসে ক্যান্সার হয়। যারা খৈনিক বা তামাক চিবোয় তাদের মুখে ক্যান্সার হয়। ক্যান্সার রোগের কয়েকটি লক্ষণ কি কি না গ্ল্যান্ডের স্ফীতি, লসিকা গ্রন্থির স্ফীতি, শ্বেতকণিকার সংখ্যা বৃদ্ধি, গলা ধরা না কমা, গলায় স্থায়ী ঘা, যে কোনো স্থানে অত্যধিক রক্তক্ষরণ ইত্যাদি। মেটাস্টেসিস এই রোগের একটি বিশেষ লক্ষণ। ক্যান্সার কোষে ছড়িয়ে পড়াকে মেটাস্টেসিস বলে। বায়োপসি করে ক্যান্সারের রোগ চিহ্নিত করা হয়। কেমোথেরাপি, রেডিওথেরাপি, শল্য চিকিৎসা হলো ক্যান্সারের চিকিৎসা। আচ্ছা, এরপর আমরা আসব জীববৈচিত্র্য এবং সংরক্ষণ। আচ্ছা, জীববৈচিত্র্য এবং সংরক্ষণ সম্পর্কে আমরা কি জানি? জীববৈচিত্র্য সম্পর্কে আমরা জানি যে প্রায় 4 বিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে প্রাণের সঞ্চার ঘটে। প্রতিটি জীব তার একটি নিজস্ব পরিবেশের মধ্যে সম্পর্ক তৈরি করে, বসবাসের উপযোগী বাসস্থান গড়ে তোলে, আর এই বাসস্থান গড়ে ওঠে জীবজগৎ ও জড়জগতের বোঝাপড়ার মধ্যে। আবার একই বাসস্থান বিভিন্ন প্রকার জীবদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করে পরিবেশে বাস্তুতন্ত্র গঠন করে নিজেদেরকে যেমন বাঁচিয়ে রাখে তেমনি পৃথিবীকেও বৈচিত্র্যময় করে তোলে। বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্র অথবা পরিবেশ কিংবা বাসস্থলে জীবের মধ্যে যেসব বিভিন্নতা দেখা যায় তাকে এক কথায় জীববৈচিত্র্য বলে। জীববৈচিত্র্য প্রকাশ পায় কতগুলি উদাহরণ হচ্ছে কোনো বাস্তুতন্ত্রে একই প্রজাতির সদস্যদের আকৃতি ও গঠনভঙ্গির প্রভেদ, জনন সম্পন্ন করার জন্য জীবের মধ্যে বিভিন্ন পদ্ধতির আশ্রয়, কোনো বাগানের বিভিন্ন রঙের ফুলেও একরকম জীববৈচিত্র্য প্রকাশ পায়, প্রবাল দ্বীপে বিভিন্ন প্রবাল, বনভূমির বিভিন্ন উদ্ভিদ ইত্যাদি। জীববৈচিত্র্যের গুরুত্ব। প্রথম হচ্ছে খাদ্য উৎপাদন। খাদ্যের উৎস হিসেবে সবুজ উদ্ভিদের গুরুত্ব অনস্বীকার্য। সবুজ উদ্ভিদরা খাদ্য সংশ্লেষ করে তাদের বিভিন্ন অঙ্গে সজ্জিত রাখে। সেই খাদ্য মানুষসহ সমস্ত প্রাণী ভক্ষণ করে। কৃষিক্ষেত্রে নানা রকম ফসল যেমন ধান, গম, জোয়ার, ভুট্টা, ডাল জাতীয় শস্য, বিভিন্ন রকমের সবজি ইত্যাদি চাষ করা হয়, যা থেকে আমরা উদ্ভিদ খাদ্য পেয়ে থাকি। এছাড়া বিভিন্ন প্রাণীজ খাদ্য যেমন দুধ, ডিম, মাংস ইত্যাদি বিভিন্ন প্রাণীদের কাছ থেকে পেয়ে থাকি। ড্রাগ ও ওষুধ প্রস্তুতিতে মানুষের রোগ নিরাময় ও স্বাস্থ্য রক্ষায় ভেষজ উদ্ভিদের ভূমিকা অপরিসীম। মরফিন, কুইনাইন, রেসারপিন, ভ্যাসিসিন প্রভৃতি উপক্ষার বিভিন্ন ভেষজ উদ্ভিদ থেকে পেয়ে থাকি। যেমন সর্পগন্ধার মূল থেকে রেসারপিন, শিংকোনা গাছের ছাল থেকে কুইনাইন, ধুতরা গাছের পাতায় ও ফলে পাওয়া যায় ডাটুরিন, বাসক গাছের পাতায় পাওয়া যায় ভ্যাসিসিন। উপক্ষারগুলি বিভিন্ন রোগে ব্যবহৃত হয়। যেমন কুইনাইন ম্যালেরিয়া রোগে, রেসারপিন উচ্চ রক্তচাপের ওষুধ, ডাটুরিন হাঁপানির ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, উদ্ভিদের মতো প্রাণীদের দেহাংশ থেকেও ভেষজ প্রস্তুত হয়। যেমন সাপের বিষ থেকে তৈরি হয় ল্যাকেসিস, মৌমাছির বিষ থেকে তৈরি হয় এপিস। বাস্তুতন্ত্র ভারসাম্য রক্ষায় জীব সম্প্রদায় পরস্পর নির্ভর হয়ে বসবাস করে। কোনো একটি উদ্ভিদ ও প্রাণী প্রজাতির বিলুপ্ত হওয়ার অর্থ হল খাদ্য শৃঙ্খলে বিঘ্ন ঘটা এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হওয়া। বাস্তুতন্ত্রের ভারসাম্য যাতে বিঘ্নিত না হয় তার জন্য খাদ্য শৃঙ্খলকে ঠিক রাখা, বায়ুর উপাদানগুলিকে ঠিক রাখা, উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ, রোগ ও পেস্ট দমন ইত্যাদির উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। জলবায়ু নিয়ন্ত্রণে বিভিন্ন প্রকার উদ্ভিদ পরিবেশের জলবায়ু নিয়ন্ত্রণে রাখে। পরিবেশকে শীতল রাখে, বৃষ্টিপাত ঘটাতে উদ্ভিদের অবদান অনস্বীকার্য। পরিবেশ দূষণের অন্যতম কারণ হল সবুজ উদ্ভিদ ধ্বংস হওয়া। জীববৈচিত্র্য একটি দেশের মূল্যবান সম্পদ ও
সমৃদ্ধির পরিচায়ক। বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। জীব বৈচিত্র্যকে কাজে লাগিয়ে গৃহ সামগ্রী এবং আসবাবপত্র, কাগজ শিল্পে আঠা, রজন, মোম, সিল্ক, মধু, উল, মুক্ত ইত্যাদি সংগ্রহ করে অর্থনৈতিক সুরক্ষা হয়। শিল্প ও সাহিত্যে প্রভাব। জীববৈচিত্র্যের প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনকে আনন্দে ভরিয়ে দেয়। অরণ্যে ভ্রমণ, প্রাকৃতিক পরিবেশে জীবজন্তু, পাখি পর্যবেক্ষণ আমাদের আনন্দ দান করে। বিভিন্ন জীববৈচিত্র্যকে কাজে লাগিয়ে অনেক কুটির শিল্প গড়ে উঠেছে, যেমন রেশম শিল্প, পোলট্রি, মৎস্য চাষ, মধুমক্ষিকা পালন ইত্যাদি। সাহিত্যিকরা তাদের সাহিত্য বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীকে কাজে লাগিয়েছে। ভারতীয় শিল্পকলায় হাতির একটি বিশিষ্ট স্থান আছে। কাঠ বা পাথরে হাতির মূর্তি বা বিভিন্ন প্রকার হাতির চিত্র ভারতীয়দের খুবই প্রিয়। এছাড়া হিন্দু ধর্মের যে দেবদেবী পূজিত হয় তাদের প্রায় সকলের বাহন বিভিন্ন পশু বা পাখি, যেমন গণেশের বাহন ইঁদুর, শিবের ষাঁড়, লক্ষ্মীর পেঁচা, দুর্গার সিংহ ইত্যাদি। এছাড়া পদ্মফুল একটি পবিত্র ফুল এবং অশ্বত্থ বৃক্ষ এবং তুলসী গাছ প্রভৃতি গাছ হিসেবে পূজা করা হয়। জীববৈচিত্র্যের হটস্পট। হটস্পট কাকে বলছি না, পৃথিবীর যে সমস্ত অঞ্চলে অত্যধিক সংখ্যায় উদ্ভিদ ও প্রাণী, বিশেষ করে আঞ্চলিক প্রজাতির বসবাস করে, যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে, অগ্রাধিকারের ভিত্তিতে সংরক্ষণের জন্য সেই সকল অঞ্চলকে হটস্পট বলা হয়। সমগ্র পৃথিবীতে 34টি স্থলজ এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ভারতবর্ষে 4টি হটস্পট রয়েছে। সেগুলি হলো পূর্ব হিমালয়, ইন্দো বার্মা, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা এবং সুন্দারল্যান্ড। হটস্পটের শর্ত: অঞ্চলটিতে জীবকুলের সংখ্যাধিক্য থাকতে হবে, বেশিরভাগ উদ্ভিদ ও প্রাণী আঞ্চলিক এবং বিপন্ন জীবের সংখ্যা বেশি হতে হবে, অঞ্চলের প্রতি প্রজাতির অধিক সংবেদনশীলতা থাকবে, জিনগত বৈশিষ্ট্য অধিক সংখ্যায় থাকবে। বিজ্ঞানী নরম্যান মায়ার্স 1988 খ্রিস্টাব্দে প্রথম হটস্পটের ধারণা উদ্ভাবন করেন। পৃথিবীর যে সমস্ত এলাকা জুড়ে অত্যধিক সংখ্যায় উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বাস করে, যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে, সেই সমস্ত এলাকাগুলিকে সংরক্ষণের জন্য অগ্রাধিকার দেওয়া উচিত। এই অর্থে তিনি হটস্পট কথাটি তিনি ব্যবহার করেন। তাহলে হটস্পট শব্দটি কতগুলি অঞ্চলের ক্ষেত্রে ব্যবহৃত হয়: যেখানে জীবদেহের অবস্থান বিপদাপন্ন বা সংকটময়। বর্তমানে পৃথিবীতে 34টি জীববৈচিত্র্য হটস্পট বর্তমান। এদের মধ্যে 4টি অবস্থান হচ্ছে ভারতে, একটু আগেই বললাম, যেগুলি হলো পূর্ব হিমালয়, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা, ইন্দো বার্মা এবং সুন্দারল্যান্ড। আচ্ছা, পূর্ব হিমালয় হটস্পট। উত্তর পূর্ব ভারত এবং নেপাল ও ভুটানের জলবায়ু নাতিশীতোষ্ণ। উচ্চতা 1780 মিটার থেকে 3500 মিটার পর্যন্ত। অসংখ্য প্রজাতির বাসস্থান, ভিন্ন প্রজাতির সপুষ্পক উদ্ভিদ যেমন ম্যাগনোলিয়া, তারপর হচ্ছে বেটুলা প্রভৃতি প্রাচীন গুপ্তজীবী উদ্ভিদ সংখ্যাধিক্য দেখা যায়। তাই এই স্থানটিকে মনে মনে যেন বিবর্তনের কেন্দ্রস্থল। ইন্দো বার্মা হটস্পট। এই হটস্পট অঞ্চলটি উত্তর পূর্ব ভারতের ভুটান থেকে মায়ানমার পর্যন্ত বিস্তৃত। উপত্যকা অধ্যুষিত অঞ্চলটিতে আঞ্চলিক জীবকুলের প্রাধান্য বেশি। সপুষ্পক উদ্ভিদের মধ্যে আদিম গুপ্তবীজী উদ্ভিদের সংখ্যাধিক্য দেখা যায়। প্রায় 13,500 প্রজাতির উদ্ভিদ এখানে পাওয়া যায়। হটস্পটের তালিকা ইন্দো বার্মা একেবারে উপরের দিকে। উদ্ভিদ ছাড়াও পাখি, স্তন্যপায়ী, উভচর প্রাণীদের বেশিরভাগই আঞ্চলিক। বিশেষত এক প্রকার স্বাদু জলের কচ্ছপ প্রজাতি শুধুমাত্র এই অঞ্চলে পাওয়া যায়। এই অঞ্চলের জীববৈচিত্র্য ভীষণভাবে বিপন্ন হওয়ার কারণ সরকারি উদাসীনতা, জন্য রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না নেওয়া ইত্যাদি। এছাড়া জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বনভূমির স্থান ক্রমশ কমে যাচ্ছে, শিকারীরা যথেচ্ছ প্রাণী হত্যা করছে, ফলে জীবকুল ধ্বংস হচ্ছে। 3 হচ্ছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা।
পশ্চিম উপকূল বরাবর বিস্তৃত ১৬০০ কিমি পর্যন্ত মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালা পর্যন্ত বিস্তৃত ৫০০ থেকে ১৫০০ মিটার উচ্চতায় প্রধানত চিরহরিৎ ঘন বনাঞ্চল দেখা যায়। পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণ পশ্চিম দিক থেকে শ্রীলঙ্কা দক্ষিণ পশ্চিমের উচ্চভূমির মধ্যে ৪০০ কিলোমিটার দীর্ঘ এক এলাকা জুড়ে অবস্থান করেছে। এই অঞ্চলের প্রাণীদের মধ্যে স্তন্যপায়ী, উভচর, পক্ষী জাতীয় প্রাণীদের প্রাধান্য বেশি। বর্তমান এইসব অঞ্চলের বনজ প্রাণীজ সম্পদ বিপন্ন হতে চলেছে। ভবিষ্যতে যাতে বিলুপ্ত না হয় তার জন্য হটস্পট এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে সুন্দারল্যান্ড। বঙ্গোপসাগরের উপকূলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত অঞ্চল, ঘন সিক্ত চিরহরিৎ প্রকৃতির রেন ফরেস্ট বনাঞ্চল। এখানে বৃক্ষ, গুল্ম, রোহিণী ও কাষ্ঠল জাতীয় উদ্ভিদ দেখা যায়। বেশিরভাগ প্রজাতি আঞ্চলিক। এছাড়া সমুদ্র তীরবর্তী অঞ্চলে প্রবাল স্তরে সজ্জিত থাকে। স্তরে স্তরে আদিম জনগোষ্ঠী অধ্যুষিত দ্বীপপুঞ্জগুলিতে ক্রমাগত দেশীয় ও বিদেশি পর্যটনের জন্য প্রাকৃতিক বনজ সম্পদ ও জলজ সম্পদ, বিশেষ করে প্রবাল দ্বীপ বিপন্ন। সেই সঙ্গে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ফলে ভবিষ্যতে যাতে জীববৈচিত্র্য বিলুপ্ত না হয় তার জন্য সুন্দারল্যান্ড হটস্পট এলাকা হিসেবে চিহ্নিত করে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।